আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, বিমানবাহী রণতরী যুক্তরাষ্ট্রের সবথেকে শক্তিশালী প্ল্যাটফর্ম হিসাবে বিবেচিত। পৃথিবীর যেই দেশের যেই প্রান্তের সমুদ্রের উপকূলে এই বিমানবাহী রণতরী যুক্তরাষ্ট্রের গিয়ে দাঁড়াতো, সেই দেশের টেনশনের কিন্তু শেষ ছিল না। তবে রিসেন্টলি এই বিষয়গুলো পরিবর্তন হয়ে গেছে। পূর্বেই বলা হয়েছিল যে বিমানবাহী রণতরীগুলো এখন অনেকটা অচল সমরাস্ত্রের প্ল্যাটফর্মের মতো, যুদ্ধক্ষেত্রে ভাসমান একটি সহজ টার্গেটের মতো, যেটা ডিনাই করেছিল যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞরা। তবে ইরানের হামলা সেই গতিপথ যেন পরিবর্তন করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের সবথেকে বড় শক্তিশালী যে বিমানবাহী রণতরী রয়েছে জেরাল্ড ফোর্ড, সেই জাহাজে আক্রমণের দাবি করেছিল ইরান। যুক্তরাষ্ট্র সেটা অস্বীকার করেছিল। তবে বাস্তবতা হলো সেই জাহাজটিকে এখন জরুরি মেরামতের জন্য ক্রোয়েশিয়ার উপকূলে দাঁড় করিয়েছে যুক্তরাষ্ট্র। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, পশ্চিমা বিশ্বের বড় সংবাদ মাধ্যম ফোর্বস, দ্য টাইমস অফ ইসরায়েল এবং অন্যান্য সংবাদ মাধ্যম এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। ক্রোয়েশিয়ার ভেতর অবস্থিত মার্কিন দূতাবাস তাদের বক্তব্যে জানিয়েছে, 2 দিন পূর্বেই জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম এই ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, যেই যুদ্ধ জাহাজটি রয়েছে, বিমানবাহী রণতরীটি রয়েছে, জরুরি মেরামতের জন্য ক্রোয়েশিয়ার উপকূলের যে ফ্লিন্টিন বন্দর রয়েছে সেখানে গিয়ে পৌঁছেছে। এর পূর্বে এই জাহাজটিকে গ্রিসে নিয়ে যাওয়া হয়েছিল। তবে সেখানে যেই ধরনের জরুরি ভিত্তিতে মেরামত প্রয়োজন তার সুবিধা উপস্থিত নেই। এই জন্যই কিন্তু ক্রোয়েশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। এখানেই প্রশ্ন আসছে, তাহলে কি বিমানবাহী রণতরীটি খুবই খারাপ, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, যার জন্যই কিন্তু ন্যাটো প্ল্যাটফর্মে শক্তিশালীভাবে একে মেরামতের জন্য নিতে হলো? দেখুন, প্রথমে ইরানের বিরুদ্ধে মিশন পরিচালনা করার জন্য আব্রাহাম লিঙ্কন নামে যুক্তরাষ্ট্রের যে বিমানবাহী রণতরী রয়েছে তাকে ডেকে পাঠানো হয়েছিল। সেটি ক্ষতিগ্রস্ত হয়ে ফেরত গেছে। সেটা ভিন্ন বিষয়, যুক্তরাষ্ট্র এবং ইরানের দাবি ভিন্ন ভিন্ন। তবে সেটা ক্ষতিগ্রস্ত হয়ে ফেরত গেছে। তারপর ডেকে পাঠানো হয়েছিল এই জেরাল্ড আর ফোর্ড নামক বিমানবাহী রণতরী। সেটি বর্তমানে ক্ষতিগ্রস্ত হয়ে সেটা চলে গেছে ক্রোয়েশিয়ায়। এখন তৃতীয় বিমানবাহী রণতরীকে ডেকে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, সাবেক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এইচ.ডব্লিউ. বুশের নামকরণ অনুসারে যুক্তরাষ্ট্রের বিখ্যাত যে বিমানবাহী রণতরী রয়েছে ইউএসএস এইচ.ডব্লিউ. বুশ, সেটা আটলান্টিক পাড়ি দিয়ে বর্তমানে ইরানের দিকে রওনা দিয়েছে। কিছু সময়ের মধ্যেই সেটা আবার ওমান উপসাগরের কাছাকাছি পৌঁছে যাবে ইরানের বিরুদ্ধে মিশন পরিচালনা করতে। ইরান দাবি করেছে যে পূর্বের পরিণতি এর জাহাজটিরও এমন হবে। এখন দেখার বিষয়ে যুক্তরাষ্ট্র আসলে কি করতে পারে। দেখুন, একদিকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে মিশন পরিচালনা করার জন্য তাদের এইচ.ডব্লিউ. বুশ বিমানবাহী রণতরীকে যখন ডেকে পাঠিয়েছে, ঠিক একই সময়ে যুক্তরাষ্ট্রের যে 82 এয়ারবোন ডিভিশনের যে সৈন্যরা রয়েছেন, প্যারাট্রুপার্সরা, যাদের ইরানে পদাতিক হামলার জন্য ব্যবহারের কথা, তারা কিন্তু উপসাগরের বিভিন্ন দেশগুলোতে অলরেডি তারা আসা শুরু করে দিয়েছেন, তারা নামতে শুরু করে দিয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছে রয়টার্স। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে মার্কিন কর্মকর্তারা তাদের বক্তব্যে জানিয়েছেন, অতিরিক্ত সেনা মোতায়েনের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য ভবিষ্যতে ইরানের উপর সম্ভাব্য সামরিক অভিযানের সক্ষমতা বৃদ্ধি। নর্থ ক্যারোলিনার যে ফোর্ট ব্যাগ থেকে পাঠানো প্যারাট্রুপার্সরা ইতিমধ্যেই কিন্তু নৌসেনা, মেরিন এবং অপারেশনাল ইউনিটের সঙ্গে যুক্ত হয়েছে। গত সপ্তাহে প্রায় 2500 মেরিন সদস্যদের মধ্যপ্রাচ্যে পৌঁছনের যে ঘটনা, সেটা নিশ্চিত করা হচ্ছে বিভিন্ন ধরনের সূত্র থেকে। ইরানের ভূখণ্ডে সরাসরি সেনা পাঠানোর কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, এমনটা দাবি করছে যুক্তরাষ্ট্র। তবে তাদের প্রস্তুতির ব্যাপারে কোনো ধরনের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তার বক্তব্যে বলেন যে খার্ক দ্বীপে সৈন্য পাঠানোর সিদ্ধান্ত হয়তো ট্রাম্প নিতে পারবেন, এটি তার ব্যক্তিগত ক্ষমতা রয়েছে, কিন্তু তাদের ফিরিয়ে নেওয়ার যে ক্ষমতা সেটা তার হাতে থাকবে না। কারণ নরক থেকে কেউ কোনোদিন জীবিত ফিরে আসে না। এটা হলো ইরানের বক্তব্য। দেখুন, যুক্তরাষ্ট্র যখন হাজার হাজার প্যারাট্রুপার্স মধ্যপ্রাচ্যে জমায়েত করছে ইরানের বিরুদ্ধে পদাতিক হামলা সম্ভাব্য করার জন্য, ঠিক এমত অবস্থায় রাশিয়ার যে চেচনিয়া প্রজাতন্ত্রের প্রধান রয়েছেন রমজান কাদিরভ, তিনি প্রকাশ্যে ঘোষণা করেছেন, যদি এই ধরনের আগ্রাসন চলে বা অব্যাহত থাকে, তাহলে তিনি ইরানের ভেতর চেচেন যোদ্ধাদের প্রেরণ করবেন ইরানের হয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করার জন্য। আর এই ঘোষণার পরই কিন্তু নড়ে চড়ে বসেছে পুরো সার্বিক পরিস্থিতি।
দেখুন, চেচেন রমজান কাদিরভ বাহিনী আখমাত ফোর্স হিসাবে পরিচিত, যেটি রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের নেতা রমজান কাদিরভের যে ব্যক্তিগত অনুগত প্যারামিলিটারি বাহিনী রয়েছে সেটি। এটি আনুষ্ঠানিকভাবে রাশিয়ার ন্যাশনাল গার্ড বা রসগাভদিয়া ডিফেন্স মিনিস্ট্রির অধীনে থাকলেও বাস্তবে কাদিরভের সরাসরি নিয়ন্ত্রণে চলে। এরা মূলত কাদিরভের যে বাবা রয়েছেন আখমাত কাদিরভের সময় থেকেই গড়ে ওঠা মিলিশিয়া, যা দ্বিতীয় চেচেন যুদ্ধের পর রাশিয়ার পক্ষে কাজ করছে। আন্তর্জাতিক রিপোর্ট বলছে এই বাহিনীটিতে প্রায় ৭০,০০০-এর বেশি সশস্ত্র সৈন্য রয়েছে, যেখানে ২০২৪ সালে দাবি করা হয় প্রায় ৪০ থেকে ৪৭,০০০ সেনা সরাসরি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে তারা গিয়েছিলেন। দেখুন, এই বাহিনীটি রাশিয়ান বিভিন্ন অস্ত্রে আধুনিকভাবে সুসজ্জিত। তাদের কাছে এপিসি থেকে শুরু করে ছোট মাত্রার আর্টিলারি, এন্টি ট্যাঙ্ক মিসাইল এবং বিভিন্ন ধরনের মেশিন গান থেকে শুরু করে মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেমও রাশিয়ার রয়েছে, এমনটা নিশ্চিত হওয়া যায়। দেখুন, অত্যন্ত শক্তিশালী এই বাহিনীটির অলরেডি যুদ্ধক্ষেত্রের বাস্তবিক যে প্রশিক্ষণের বিষয়টা, তার একটা ভালো অভিজ্ঞতা রয়েছে। কারণ ইউক্রেন যুদ্ধ সহ আরও কয়েকটি যুদ্ধ তারা অনেকটাই কিন্তু সক্রিয়ভাবে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে। সুতরাং এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্যারা ট্রুপার্স বা যে মিলিটারি বাহিনী ইরানে আক্রমণ করতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে কিন্তু এই বাহিনীটি ভালো সক্রিয় ভূমিকা পালন করতে পারে এই আশঙ্কা করা হচ্ছে। এখানে ইরানেরও কিন্তু বিশাল সামরিক শক্তি রয়েছে। ইরানের প্রায় ১৫ থেকে ১৬ লক্ষ সাধারণ বাহিনী এবং আর্মি বাহিনী সহ সদস্য রয়েছে, তারাও অ্যাক্টিভ থাকবেন। তবে রমজান কাদিরভের এই সিদ্ধান্ত বৈশ্বিকভাবে ইরানকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে নতুন আরেকটি প্ল্যাটফর্মকে উন্মুক্ত করবে, যেখানে আরও কিন্তু সহযোগী দেশগুলো এইভাবে তাদের মিলিশিয়া বাহিনী বা প্যারা ট্রুপার্সদের, যারা সরাসরি সরকারের অংশ নন, তাদের কিন্তু পাঠানোর যে ঝুঁকিটা আছে সেটা নিতে পারেন। সুতরাং নতুন সমীকরণ একটা তৈরি হয়েছে। দেখুন, একদিকে যখন যুক্তরাষ্ট্র বড় পরিকল্পনা করছে ইরানের বিরুদ্ধে পদাতিক হামলা পরিচালনার জন্য এবং প্যারা ট্রুপার্সদের প্রেরণের জন্য, অপরদিকে উত্তর সীমান্তে ইসরায়েলের বড় ধরনের সাংঘর্ষিক পরিস্থিতির খবর পাওয়া গেছে, যেখানে এই মিশনে ইসরায়েলি সেনা অন্তত ৪ জন নিহত হয়েছেন এমন খবর পাওয়া যাচ্ছে। এবং পাল্টা এই সংঘর্ষের ভেতরে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের একজন নিহত হয়েছেন এমন খবরও পাওয়া যাচ্ছে, যিনি ইন্দোনেশিয়ার নাগরিক, এবং আরও ৩ জন আহত হয়েছেন। এখন এই ইস্যুটিকে কেন্দ্র করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি ভিত্তিতে বৈঠক ডেকেছে। নিরাপত্তা পরিষদের অধীনে এই শান্তিরক্ষী মিশনের যারা ছিলেন বাহিনীগুলো, তাদের সদস্যদের উপর আক্রমণ এবং তারা নিহত হওয়ার ঘটনার বিষয়ে ইসরায়েলের বিপক্ষেই কিন্তু এই বৈঠক ডাকা হয়েছে। জাতিসংঘের দাবি অনুসারে বাফারিং জোনে নিরাপত্তার দায়িত্বে নিশ্চিত করতে থাকা এই শান্তিরক্ষী মিশনের উপর হামলা করা এবং তাদের ক্ষয়ক্ষতির এই বিষয়টি অগ্রহণযোগ্য। জরুরি ভিত্তিতে এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে, তার জন্য কিন্তু নিরাপত্তা পরিষদের এই বৈঠক ডাকা হয়েছে। তবে প্রশ্ন হলো, এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থান কি থাকবে, বা যুক্তরাষ্ট্রের ভেটো পাওয়ার ব্যবহারের কারণে ইসরায়েলের বিরুদ্ধে বা এই হামলার বিরুদ্ধে কোনো নিন্দা প্রস্তাব আদৌ কি পাশ করা যাবে বা প্রেরণ করা যাবে কিনা, সেটাই দেখার বিষয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।